হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং এখতিয়ারভুক্ত যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টের গঠন এবং এখতিয়ার এটা থাকবে তোমাদের সিবিপিবিইউ ফার্স্ট সেমিস্টারের এমডিসি যে তোমাদের পেপারটা রয়েছে পলিটিক্যাল সায়েন্সের, সেখানকার একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, তো চলো তো প্রথমে আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের মূল ভূমিকা কি আছে এ ব্যাপারে। ঠিক আছে, তো ভারতীয় সুপ্রিম কোর্ট যেটা রয়েছে সেখানে সংবিধানের অভিভাবক এবং রক্ষক হিসেবে কাজ করে। প্রথম যে মূল ভূমিকাটা রয়েছে এখানে সেটা হলো সংবিধানের অভিভাবক এবং রক্ষক হিসেবে কাজ করে থাকে। তো কি আছে, ভারতের সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রাখা এবং কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আইন এবং নির্দেশ সংবিধান বিরোধী হলে তা বাতিল করার চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে দেওয়া থাকে। ঠিক আছে, সংবিধান বিরোধী আইন যদি কোনো তৈরি হয়ে থাকে বা কোনো যদি সরকারের আইন বা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আইন যদি জারি করতে হয় বা নির্দেশ দিতে হয় এবং সংবিধান বিরোধী যদি সেই সমস্ত আইনগুলো হয়, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষমতাটা থাকবে সেটাকে বাতিল করার জন্য। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে রয়েছে কি সর্বোচ্চ আপিল আদালত হিসেবে সুপ্রিম কোর্ট কাজ করে থাকে। ভারতের একক এবং সমন্বিত বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থিত সুপ্রিম কোর্ট হলো সকল দেওয়ানি, ফৌজদারি এবং সাংবিধানিক মামলার আপিল শুনানির চূড়ান্ত এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ। ঠিক আছে, দেওয়ানি মামলা হোক, ঠিক আছে, ফৌজদারি মামলা হোক বা যে কোনো ব্যাপারের হচ্ছে সর্বোচ্চ আদালত হিসেবে কিন্তু সুপ্রিম কোর্ট পরিচিত। ঠিক আছে, তো এখানে কিন্তু যে কোনো মামলার সর্বোচ্চ আদালত হিসেবে সেখানে আপিল করা যেতে পারে বা করা যায়। নেক্সট হলো গঠন এবং বিচারপতিদের সংখ্যা। তো সুপ্রিম কোর্টের গঠন কি রয়েছে প্রথমে আমরা দেখে নেব। তো সংবিধানের 124 নম্বর ধারা অনুসারে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়। তো সংবিধানে যে 124 নম্বর ধারা রয়েছে সেই ধারা অনুসারে কিন্তু সুপ্রিম কোর্টকে গঠন করা হয়েছে। এখানে সদস্য সংখ্যা হলো 1950 সালের প্রথম একজন প্রধান বিচারপতি এবং 7 জন অন্যান্য বিচারপতি নিয়ে মোট 8 জন সদস্য নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত রয়েছে। ঠিক আছে, তো 1950 সাল হিসেবে যে প্রাথমিক সদস্য সংখ্যা, এখানে মোট 1 জন প্রধান বিচারপতি রয়েছে এবং 7 জন সহ বিচারপতি, তো টোটাল 8 জন নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে। ঠিক আছে, নেক্সট হলো বর্তমান সদস্য সংখ্যা কত রয়েছে সুপ্রিম কোর্টে। তো 2019 সালে সংবিধান অনুযায়ী, সংশোধনী অনুযায়ী বর্তমানে 1 জন প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি সহ টোটাল হলো 34 জন সদস্য নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। তো প্রথমে যখন সংবিধান রচনা করা হয়েছিল বা সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল 1950 সালে, তখন 1 জন প্রধান বিচারপতি এবং 7 জন সহ বিচারপতি ছিল, টোটাল 8 জন সদস্য নিয়ে। কিন্তু এখন বর্তমানে হলো 2019 সাল হিসেবে 2019 সাল হিসেবে এখনকার যে মোট সদস্য সংখ্যা এখানে 34 জন ধরা হয়েছে, যেখানে 1 জন প্রধান বিচারপতি এবং 33 জন তার সহকর্মী হিসেবে কাজ করে থাকে। নেক্সট হলো সংবিধানের ক্ষমতাগুলো কি কি রয়েছে। দেখো, বিচারপতিদের সংখ্যা বৃদ্ধির একমাত্র ক্ষমতা ভারতবর্ষের সংসদের হাতে অর্পিত। শুধুমাত্র ভারতের যে সংসদ রয়েছে সেই সংসদের কাছেই কিন্তু এই ক্ষমতাটা দেওয়া হয়েছে, যে সংবিধানের হিসেবে ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের সদস্য সংখ্যা বৃদ্ধির যে ক্ষমতাটা তার হাতে দেওয়া হয়েছে। নেক্সট হলো বিচারপতিদের নিয়োগ এবং যোগ্যতা কি কি থাকা দরকার। ঠিক আছে, তো ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে এই সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি কি যোগ্যতার দরকার পড়ে থাকে। তো প্রথমে আমরা দেখে নেব যে এটা নাগরিকত্ব হিসেবে যোগ্যতা, যে কাউকে যদি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে হয় তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, এই ভারতীয় নাগরিক হওয়াটা বাধ্যতামূলক। ঠিক আছে, দ্বিতীয় নম্বর যেই যোগ্যতাটা রয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের অভিজ্ঞতা বা হাইকোর্টের বিচারপতি হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, অত্যন্ত 5 বছরের কোনো হাইকোর্ট বা একাধিক হাইকোর্টের বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার অবশ্যই থাকতে হবে। তো প্রথম যে যোগ্যতাটা সেটা হলো তাকে অবশ্যই ভারতীয় হতে হবে বা ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয় যেটা হলো মিনিমাম 5 বছর কোনো হাইকোর্টের কর্মরত অবস্থায় তার অভিজ্ঞতা থাকতে হবে বা একাধিক হাইকোর্টের বিচারক হিসেবে তাকে কাজ করে থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট হলো আইনজীবী হিসেবে অভিজ্ঞতা কি, অথবা অত্যন্ত 10 বছর টানা হাইকোর্টের আইনজীবী বা অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করার অভিজ্ঞতা। হয়তো 5 বছরের যে কোনো হাইকোর্টের একাধিক হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে,
অথবা 10 বছর টানা আইনজীবী, যে কোনো হাইকোর্টের আইনজীবী বা অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা অথবা এটা যে কোনো একটা হলেই হবে। নেক্সট হলো প্রখ্যাত আইনজ্ঞ, যেমন রাষ্ট্রপতির বিবেচনায় একজন প্রখ্যাত আইনজ্ঞ হতে হবে, ঠিক আছে। রাষ্ট্রপতির বিবেচনায় তাকে কিন্তু আইনজ্ঞ, প্রখ্যাত আইনজ্ঞ অবশ্যই হতে হবে। এবং তারপরে কি কলেজিয়াম ব্যবস্থা, যেমন প্রধান বিচারপতি এবং 4 জন জ্যেষ্ঠ বিচারপতি কলেজিয়াম এর সুপারিশে রাষ্ট্রপতি নিয়োগ হতে থাকে। তো কোনো কাউকে যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিজেকে যোগদান করতে হয়, তাহলে অবশ্যই তাকে যে এই কলেজিয়াম ব্যবস্থাটা যেটা রয়েছে, যে তার প্রতি যদি কোনো একজন বিচারপতি বা 4 জন কোনো জ্যেষ্ঠ বিচারপতি যদি তার প্রতি বিষয়ে জানায়, ঠিক আছে, সুপারিশ জানায়, তাহলে রাষ্ট্রপতি সেই ব্যক্তিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করে থাকেন। নেক্সট হলো কার্যকাল এবং অপসারণ প্রক্রিয়া। তো সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছে, ঠিক আছে, তাদের কার্যকাল এবং অপসারণ প্রক্রিয়াগুলো কী কী রয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে হলো অপসারণের ভিত্তি কি, প্রমাণিত অসৎ আচরণ বা অসামর্থ্যের ভিত্তিতে পদচ্যুত করা হয়। কোনো ভারতীয় সুপ্রিম কোর্টের যে বিচারপতি যদি তার কোনো অসৎ আচরণ যদি প্রমাণিত হয় বা যদি অসামর্থ্যতা যদি প্রমাণিত হয় বা কাজ করতে যদি অসামর্থ্য দেখায়, তাহলে সেই ক্ষেত্রে তার পদচ্যুত করার অধিকার রয়েছে, ঠিক আছে। নেক্সট হলো সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। লোকসভা এবং রাজ্যসভা পৃথকভাবে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ভোটাধিকারীদের সঙ্গে 2/3 যদি সমর্থন জানায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অপসারণ হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হলো রাষ্ট্রপতির নির্দেশ হিসেবে। তো সংসদের প্রস্তাব পাশের পর রাষ্ট্রপতি স্বাক্ষরিত আদেশ বিচারপতি পদচ্যুত হন, ঠিক আছে। তো রাষ্ট্রপতি যদি সেই ক্ষেত্রে যদি স্বাক্ষর করে, তাহলে কিন্তু সেই বিচারপতি পদচ্যুত হয়ে থাকে। তো এই কিছু নিয়ম যে রয়েছে যেখানে ভারতের সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদের পদচ্যুত করা হয়। নেক্সট হলো 4 প্রধান ক্ষেত্রাধিকার কি কি রয়েছে। প্রথমে হলো মূল এখতিয়ার। তো আমরা দেখে নিব যে কেন্দ্র এবং রাজ্যের এবং একাধিক রাজ্যের মধ্যবর্তী বিরোধের সরাসরি নিষ্পত্তি কেবল সুপ্রিম কোর্টের হাতেই দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। কোনো রাজ্যের বা একাধিক রাজ্যের বিরুদ্ধে যদি কখনো বিরোধিতা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষমতাটা রয়েছে সেই বিরোধের মীমাংসা করতে। নেক্সট হলো লেখ জারি করার যে ক্ষমতাটা, যেমন 32 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় 5 ধরনের বিশেষ রিট বা নির্দেশ জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে, ঠিক আছে। 5 ধরনের বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা এখানে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে, সেটা হলো 32 নম্বর ধারা অনুযায়ী এই কথাটা বলা হয়েছে। নেক্সট হলো আপিল সংক্রান্ত বা আপিল এখতিয়ার, যেটা হলো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাংবিধানিক, দেওয়ানি এবং ফৌজদারি মামলায় চূড়ান্ত আপিল গ্রহণ করা হয়, ঠিক আছে। সুপ্রিম কোর্টে যে কোনো হাইকোর্টের যদি কোনো রায়ের বিরুদ্ধে, তো রায়ের বিরুদ্ধে সংবিধান হিসেবে দেওয়ানি এবং ফৌজদারি মামলায় এবং ফৌজদারি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু আপিল করার ক্ষমতা রয়েছে। নেক্সট হলো পরামর্শদানমূলক ক্ষমতা, যেটা হলো 143 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জনস্বার্থ সম্পর্কিত আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত এবং পরামর্শ চাইতে পারেন। জনস্বার্থ যদি কোনো বিষয়ে এখানে সম্পর্কযুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি কি হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে থাকেন, ঠিক আছে। নেক্সট হলো মূল এবং লেখ জারির এখতিয়ার কি কি রয়েছে, ঠিক আছে। লেখ জারি এবং মূল এখতিয়ারভুক্ত ক্ষমতা কি কি রয়েছে সুপ্রিম কোর্টের। তো প্রথমে আমরা দেখে নেব মূল এখতিয়ার, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 131 নম্বরে বলা হয়েছে, যেটা হচ্ছে ভারত সরকার বনাম এক বা একাধিক রাজ্য, ঠিক আছে। ভারত সরকার সাথে যদি এক বা একাধিক রাজ্যের ক্ষেত্রে যদি কোনো বিরোধ মীমাংসা থেকে থাকে, বিরোধ লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের মধ্যে পড়ে। নেক্সট হলো একদিকের ভারত সরকার এবং রাজ্য সমূহ বনাম অন্যদিকে রাজ্য সমূহ, ঠিক আছে। একদিকে যদি ভারত সরকার এবং ভারত সরকারের সাথে যদি রাজ্য সমূহ বনাম অন্য রাজ্যের সঙ্গে যদি বিরোধ বেঁধে থাকে, অথবা একাধিক রাজ্যের নিজেদের মধ্যবর্তী যে কোনো আইন বিরোধ, অথবা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের চূড়ান্ত যে বিচার ব্যবস্থাগুলো রয়েছে, এই সমস্ত ব্যবস্থা বা এই সমস্ত বিষয়গুলো হলো সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের মধ্যে কিন্তু পড়ে থাকে। নেক্সট হলো লেখ জারি করার যে ক্ষমতাগুলো, যেমন মূল অধিকার বলবৎ করতে 5টি মূল লেখ জারি করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে। 5টি মূল হচ্ছে লেখ জারি করার বা
রিট জারি করার ক্ষমতা রয়েছে। তো প্রথম যেটা হলো বন্দি প্রত্যক্ষীকরণ, নেক্সট পরামর্শদান বা পরামাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা এবং উৎপ্রেষণ। তো এই 5টা হচ্ছে লেগ জারি করার ক্ষমতা হলো সুপ্রিম কোর্টের রয়েছে, ঠিক আছে। নেক্সট হলো কোড অফ রেকর্ড এবং জুডিশিয়াল রিভিউ। তো জুডিশিয়াল রিভিউ এবং কোড অফ রেকর্ড কি আমরা দেখে নেব। তো কোড অফ রেকর্ড বলতে এখানে বলা হয়েছে যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের সমস্ত বিচার এবং সিদ্ধান্ত স্থায়ী নথিপত্র হিসেবে সংরক্ষিত থাকে। যত সমস্ত বিচার এবং নথিপত্র রয়েছে সমস্ত কিন্তু এখানে সংরক্ষিত করা হয়, যা অন্য নিম্ন আদালতে চূড়ান্ত নজির হিসেবে ব্যবহৃত হয়। আদালত অবমাননার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতাও এর অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টে যেই সমস্ত রায় বা বিরোধ মীমাংসা লেগে সেই বিরোধ মীমাংসার সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় সমস্ত কিছু কিন্তু এখানে সংরক্ষিত করা হয়ে থাকে এবং সেই সংরক্ষিত করাগুলো পরবর্তীতে নিম্ন আদালতের নজির হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হলো পুনর্বিবেচনা এবং রিভিউ ক্ষমতা, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায় পুনর্বিবেচনা করতে পারে, ঠিক আছে। পূর্বে যদি কোনো রায় যদি পুনর্বিবেচনা যদি করতে চায় তাহলে সেই অধিকারটাও বা সেই ক্ষমতাটাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে রয়েছে এবং প্রয়োজন বোধে জুডিশিয়াল রেভিনিউয়ের মাধ্যমে যে কোনো আইন সংবিধান বিরোধী হলে সেটাকে বাতিল করে দিতে পারে, ঠিক আছে। কোনো যদি আইন সেটা যদি সংবিধান বিরোধী বলে বিবেচিত হয় তাহলে সেই আইনকে কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের কাছে দেয়া রয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।